আচ্ছা শোন বাচ্চা কাচ্চাগুলো, সেটা হচ্ছে অলরেডি তো ক্লাস 12-এর ম্যাথমেটিক্স চ্যাপ্টার আমাদের শেষ। ডিটারমিনেন্ট চ্যাপ্টার আশা করি সবাই সব কিছু কমপ্লিট করে ফেলেছিস। মধ্যেখানে দেখলাম ওই মুস্কান দু একটা কি সব কোশ্চেন পাঠিয়েছে। মুস্কান আজকে রাতের মধ্যে আনসার পেয়ে যাবে, অত ওরিড হোস না। যাই হোক, এবার আমাদের নেক্সট চ্যাপ্টারে যাবো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখন এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে যাওয়ার আগে একটা জিনিস খুব জানা প্রয়োজন, যে সব ফাংশনেরই কি ইনভার্স হওয়া সম্ভব? প্রথম আনসার হচ্ছে না, সব ফাংশনে ইনভার্স করা সম্ভব নয়। একবার দেখ, ক্লাস 11-এ কি পড়েছিলি জানি না, তোরা ক্লাস 11 পড়েছিলি তো? তোরা যদি পড়ে থাকিস ক্লাস 11-এ এই ব্যাপারটা পড়েছিলি যে ফাংশন এ টু বি, আর ফাংশন ফ্রম এ টু বি, এই কথাটার মানে কি? এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটটাকে কি বলা হয় মনে আছে? ডোমেন। আমি খুব ফার্স্ট একটা রিভিউ করব, আমি জানি না কতটা ভালো বুঝতে পারবি, কারণ এইটা এখন বোঝাতে গেলে আমার চ্যাপ্টারে আর ঢুকতে পারবো না। আর এই সেটটাকে, বি সেটটাকে বলা হয় কোডোমেন সেট। কোডোমেন মনে থাকবে, এটা হচ্ছে ডোমেন সেট, এটা হচ্ছে কোডোমেন সেট। ডোমেন সেটের অনেকগুলো মেম্বার আছে। এই যে মেম্বারগুলো সেটা হচ্ছে এ সেটের মেম্বার, আর কোডোমেন সেটের যে মেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে বি সেটের মেম্বার। এইবারে এখানে ভাব অনেকগুলো মেম্বার আছে। এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি বি সেটে একটা একটা করে এলিমেন্ট পাস, প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটের একটা একটা করে এলিমেন্ট পেলি, এরকম কেসটা ঘটেছে। দেখ, এটা কিন্তু কি ফাংশন? এটা কিন্তু একটা 1-1 ফাংশন। এটা একটা 1-1 ফাংশন। কেন 1-1 ফাংশন? ফর এক্সাম্পল, এফ ইজ আ ম্যাপিং ফ্রম এ টু বি, এরকম একটা ফাংশন আমি এখানে লিখছি। ধর এফ এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ভাব এক্স প্লাস 2/3 এরকম। এবার নিশ্চয়ই এখান থেকে এক্সের যে বিভিন্ন ভ্যালুগুলো তুই যখন বসাবি, তখন এফএক্সের যে এফএক্সটাকেই তো আমরা ওয়াই হিসেবে ডিনোট করি। এবার ডোমেন সেট থেকে এক্সের বিভিন্ন ভ্যালুগুলো নিয়ে এসে তুই এখানে বসাস। বসালে পরে এখানে এক্সের জায়গায় ভ্যালু বসালে নিশ্চয়ই একটা ভ্যালু পাবি, সেই ভ্যালুটাই বি সেটের ভ্যালু। ব্যাপারটা বুঝতে পেরেছিস? মানে এ সেট থেকে এক্সের ভ্যালুগুলো নিয়ে এখানে বসানো হয়, তারপরে যে ভ্যালুগুলো পাওয়া যায় সেই ভ্যালুগুলো হচ্ছে বি সেটের ইনক্লুডেড। তার মানে এফ ইজ দ্য ম্যাপিং ফ্রম এ টু বি, মানে ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? এ সেট থেকে ভ্যালু নিয়ে ফাংশনে বসাবি, দিয়ে যে ভ্যালুটা পাবি সেটা বি সেটের ভ্যালু। এবার তুই এই ব্যাপারটাতে এসে একটু মনোযোগ দে, ভালো করে বুঝবি ব্যাপারটা। যদি প্রত্যেকটা এলিমেন্টের জন্যই এখানে প্রত্যেকটা এলিমেন্ট পাস, তাহলে 1-1 ফাংশন। তাহলে তখন তাকে কি ফাংশন বলা হয়? 1-1 ফাংশন। কিন্তু যদি ঘটনাটা এরকম ঘটে, এখান থেকে এখানে একটা পেলি, এখান থেকে দুজনের জন্যই দুটো পার্টিকুলার ভ্যালুর জন্য এখানে একটা ভ্যালু পেলি, একটা পার্টিকুলার ভ্যালু পেলি, তাহলে এটা কিন্তু 1-1 ফাংশন হলো না। তখন এটার ফাংশনটার নাম হয়ে গেল মেনি ওয়ান ফাংশন। বাকি হয়তো কোনোটাতে তুই একটা একটা করে পেয়েছিলি, কিন্তু অন্তত তুই এরকম দুটো এলিমেন্ট পেলি যার জন্য একই ভ্যালু পেয়ে গেলি, তখন এটাকে আমি কি ফাংশন বলছি? এটাকে বলছি আমি মেনি ওয়ান ফাংশন। ব্যাপারটা বুঝলি? 1-1 ফাংশন আর মেনি ওয়ান ফাংশনের মধ্যে পার্থক্য। এখানে প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ভ্যালু পাচ্ছিস, এখানে অন্তত দুটোর জন্য একই ভ্যালু পাচ্ছিস, তখন এটাকে বলা মেনির জন্য ওয়ান। মেনির জন্য মেনি ভ্যালু অফ ডোমেন সেট gives you সেম ভ্যালু ইন দ্য কোডোমেন সেট। এটা হচ্ছে মেনি ওয়ান ফাংশন, এটা হচ্ছে 1-1 ফাংশন। এবার প্রথম ক্রাইটেরিয়া, তোকে যদি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়তে হয়, প্রথমত এটা তোকে জেনে রাখতে হবে যে ফাংশনটা মেনি ওয়ান হলে হবে না। ফাংশনটা মেনি ওয়ান হলে হবে না। কেন হবে না সেটা একটু পরে তোকে বোঝাচ্ছি। ফাংশনটাকে 1-1 ফাংশন হতে হবে। এবার কথা হচ্ছে সব 1-1 ফাংশনে কি হবে? না। 1-1 ফাংশন পড়েছিলি ক্লাস 11-এ। 1-1 ফাংশন দু ধরনের হয়, ইনটু ফাংশন হতে পারে অথবা অনটু ফাংশন হতে পারে। এবারে ইনটু ফাংশন আর অনটু ফাংশনের মধ্যে পার্থক্য কি? দেখ, আমি তোদেরকে ফাংশন চ্যাপ্টারটা এখানে এইভাবে মোটামুটি বোঝাচ্ছি আপাতত, কিন্তু দেখ এর খুব ডিটেইলিংয়ে আমি যাব যখন আমি রিলেশন ফাংশন চ্যাপ্টার পড়াবো, তখন তোদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত ক্লাস 12-এর ম্যাথমেটিক্সটা না অত্যন্ত সোজা, তোরা জটিল করে নিস।
নামগুলো দিয়ে ভালো করে মনে রাখবি, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ভ্যালু 1 1, অন্তত দুটোর জন্য একই ভ্যালু পেয়ে গেলে, মেনির জন্য 1, মেনি 1 ফাংশন। এবার আমি 1 1 ফাংশনে বললাম দু ধরনের হয়, অন টু অথবা ইনটু। এবার অন টু ইনটুর মধ্যে পার্থক্য কি? এইটা ভাবছে এই ডোমেন সেট, এটা হচ্ছে কোডোমেন সেট। এটা কিন্তু কোডোমেন সেট, এটা হচ্ছে ডোমেন সেট। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকের মধ্যে একটা ভুলভ্রান্তি ধারণা রয়েছে। যেমন দেখ, ডোমেন সেটের ভ্যালুগুলোর জন্য কোডোমেন সেট থেকে যে ভ্যালুগুলো পাওয়া যায় সেই ভ্যালুর সেটটাকে বলা হয় সেট অফ রেঞ্জ, রেঞ্জ সেট। কি বললাম? ডোমেন সেটের ভ্যালুগুলোর জন্য কোডোমেন সেট থেকে যে ভ্যালুগুলোকে পাওয়া যায় সেইগুলোকে বলা হয় রেঞ্জ সেট। এখানে দেখ, কোডোমেনের কি সবাই রেঞ্জ সেট হয়েছে? হয়নি। তার মানে এখানে আমি বলতে পারি রেঞ্জ হচ্ছে প্রপার সাবসেট অফ কোডোমেন। তোদের গত বছর প্রপার সাবসেট পড়েছিলি, সেট চ্যাপ্টার পড়েছিলি। প্রপার সাবসেটের মানে তোরা জানিস যে ধরা যাক এ একটা সেট আছে এরকম 1 2 3, আর একটা বি একটা সেট আছে 1 2 3 4। এবার দেখ, এ সেটটা পুরোপুরিভাবে বি সেটের ভিতরে ইনক্লুড আছে, কিন্তু বি সেটের ভিতরে অন্তত একটা এলিমেন্ট আছে যেটা দেখ এ সেটের মধ্যে নেই, তাহলে আমি বলবো এ ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। কিন্তু যদি দেখা যেত এরকম যে এ সেটটা হয়ে গেল 1 2 3, বি সেটটা হয়ে গেল 1 2 3, তার মানে দুটো তো সেম, তখন এ ইজ দ্য সাবসেট অফ বি। ব্যাপারটা মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা অত ঝামেলার মধ্যে যাচ্ছি না। এখানে তাহলে রেঞ্জ সেট আমি বলতে পারবো, রেঞ্জ সেটটা আমি এখানে বলতে পারছি সাবসেট অফ কোডোমেন সেট। কেন? কারণ দেখ, কোডোমেনের সেটের ভিতরটা ভালো করে দেখ, কোডোমেন সেটের ভিতরটাতে অন্তত 3টে এলিমেন্ট আছে, যে 3টে এলিমেন্ট কিন্তু আমি ডোমেন সেটের ভ্যালুগুলোর জন্য পাইনি। তাহলে রেঞ্জ সেটে কিন্তু এই কটা ভ্যালু পড়লো, এই 3টে ভ্যালু পড়লো না। এই কেসটাকে বলা হয় ইনটু ফাংশন, 1 1 ইনটু। সবই 1 1 আছে, কিন্তু সবাইকে কভার করতে পারেনি। প্রত্যেকটার জন্য আমি একটা একটা করে ভ্যালু পাচ্ছি, 1 এর জন্য 1 1 পাচ্ছি, কিন্তু অন্তত একটা কি দুটো যাই হোক কিছু এলিমেন্ট কোডোমেন সেটে রয়ে গেছে, যার ডোমেন সেটে কোনো প্রি ইমেজ নেই। এটা ডোমেন সেট ছিল, এটা ছিল কোডোমেন সেট। কোডোমেন সেটের অন্তত কিছু এলিমেন্ট আছে যার কোনো মেম্বার আছে, যার কোনো ডোমেন সেটে কোনো প্রি ইমেজ নেই। তখন এটাকে আমি কি ফাংশন বলছি? ইনটু ফাংশন বলছি। তাহলে এই ফাংশনটার নাম হয়ে গেল কি? এখানে 1 1 রয়েছে, কিন্তু ওটা 1 1 ইনটু রয়েছে। দেখ, 1 1 ইনটু হলে পরেও ইনভার্স বার করা যাবে না, ইনভার্স ফাংশন হওয়া সম্ভব না। 1 1 ইনটু ফাংশন ইনভার্স ফাংশন হওয়া সম্ভব না। আবার এখানে কি দেখিয়েছিলাম? এখানে দেখে নিয়েছিলাম মেনি 1 ফাংশন, মেনি 1 ফাংশনে বলেছিলাম ইনভার্স হওয়া সম্ভব না। কেন না সব আমি বোঝাবো। এবার একটু অন টু ফাংশনে, 1 1 অন টু ফাংশন কীরকম ব্যাপারটা দেখ। প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি একটা করে ইমেজ পাচ্ছি, তাহলে ডোমেন সেটের প্রত্যেকটার জন্য কোডোমেন সেট থেকে আমি এলিমেন্ট পাচ্ছি। তাহলে আমি এখানটা কি বলতে পারি? এখানে বলতে পারি রেঞ্জ সেটটা হচ্ছে সাবসেট অফ ডোমেন সেট। মানে রেঞ্জ সেটও যা, ডোমেন সেট কোডোমেন সেটও চাই। এখানে রেঞ্জ সেটটাও যা, কোডোমেন সেটটাও তাই। এই ফাংশনটার নাম কিন্তু 1 1 অন টু ফাংশন। তাহলে 1 1 অন টু ফাংশন বুঝতে পারলি। এবার কথা হচ্ছে 1 1 অন টু ফাংশন হলেই কেবলমাত্র তার ইনভার্স বার করা সম্ভব। এবার প্রথম কোশ্চেনে আসি যে মেনি 1 ফাংশনে, তাহলে 1 1 অন টু বুঝতে পেরেছিস, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কোডোমেন সেটের পুরোটাই কভার হয়ে গেছে, এবং কোডোমেন সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই যার কোনো প্রি ইমেজ নেই। তখন এটাকে বলছি 1 1 অন টু ফাংশন। 1 1 অন টু ফাংশনকে আর একটা ভাষায় বলা হয় বাইজেক্টিভ ফাংশন। কারণ কি বাইজেক্টিভ কেন? দুপাশ দিয়ে আসা যায়, তাই এটাকে বাইজেক্টিভ ফাংশন বলে। ব্যাপারটা একটু বোঝাই এবার। প্রথমত তোর প্রথম কোশ্চেন যদি থাকে যে মেনি 1 ফাংশনের ক্ষেত্রে কেন ইনভার্স থাকা সম্ভব নয়। দেখ, এখানে ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে তুই এটা থেকে এই সেটটায় যাচ্ছিস, যখন তুই ইনভার্স ফাংশন করছিস তখন তুই এই সেটটা থেকে অ্যাকচুয়ালি এই সেটটায় আসছিস। দেখ, এখানে এই একটার জন্য একটা ভ্যালু, এখানে দুটোর জন্য একটা ভ্যালু, কিন্তু কখনোই কি তোর মনে হয় যখন তুই এইখানটায় কোনো একটা থেকে আসবি তখন একটার জন্য তুই দুটো ভ্যালু পাবি? কখনোই না।
একটার জন্য দুখানা ইমেজ থাকা কখনো সম্ভব না। একটা ভ্যালু বসিয়ে তুই দুটো ভ্যালু কখনো পাওয়া তোর পক্ষে সম্ভব নয়। সুতরাং মিনিমাম ফাংশনের জন্য তুই ইনভার্স বার করতে পারবি না। এবার তুই এখানটায় এখানে কি প্রবলেমটা ছিল, এখানে প্রবলেমটা ছিল হচ্ছে কিছু এলিমেন্ট কোডোমেনে আছে যা তুই ইমেজ পাসনি। তাহলে যখন তুই ইনভার্স বার করতে যাবি তখন এইগুলোর তো কোনো ইমেজ থাকবে না, কারণ এখান থেকে তুই এটাই যাচ্ছিস, তাহলে এই এলিমেন্টগুলোর ক্ষেত্রে তুই কিছু বার করতে পারছিস না, তাহলে এখানেও ইনভার্স থাকা সম্ভব না। কিন্তু এখানে দেখ, এটা থেকে যেমন এখানে গেছিলি, এইটা প্রত্যেকটা থেকে আবার এখানে ফিরে আসতে পারবি, এদিকে আসা সম্ভব, তাহলে এটার ক্ষেত্রে ইনভার্স থাকা সম্ভব। তাহলে 1 1 on to ফাংশন হলে তাহলে তুই বলতে পারবি যে ফাংশনটার ইনভার্স বার করা সম্ভব। এটুকু বুঝতে পারবি যে কখন একটা ফাংশনের ইনভার্স থাকা সম্ভব। এবার আমি গ্রাফের একটা ব্যাপার তোদেরকে একটু বোঝাবো। এবার তোর একটা জিনিস দেখ, ভাব আমি এরকম একটা কোনো একটা গ্রাফ দেওয়া আছে, তোরা ঝট করে গ্রাফ দেখে কী করে বুঝবি যে এই গ্রাফের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইনভার্টেবল ফাংশন। যে ফাংশনে ইনভার্স বার করা যায় তাকে ইনভার্টেবল ফাংশন বলে। ভাব এরকম একটা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে। এইবারে এটা হচ্ছে তোর এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোর ওয়াই অ্যাক্সিস। এইবার ভাব তোরা এরকম একটা কাঠি নিয়ে এক্স অ্যাক্সিসের হরাইজন্টালে কাঠিটাকে রাখ। এইবার কাঠিটাকে তোরা এইভাবে আস্তে আস্তে উপরে ওঠা। কোনো জায়গায় দেখবি যে কাঠিটা গ্রাফকে একটার থেকে কি দুটো বেশি পয়েন্টে কাট করেছে, গ্রাফ দেখবি, গ্রাফ আবার অ্যাক্সিস দেখতে বসে যাস না। এটা তো অ্যাক্সিস, এটা তো একটা কার্টেসিয়ান ফ্রেম, যে ফ্রেমের রেসপেক্টে কোনো কিছু কল্পনা করা হয়। কাঠিটাকে যখন গ্রাফ, এটা হচ্ছে গ্রাফটা, গ্রাফের প্রতি যখন আমি টানছি এক্স অ্যাক্সিসের সাথে হরাইজন্টালি, তখন তোরা দেখ যে কাঠিটা এক্সের এই গ্রাফটাকে একটার বেশি পয়েন্টে কি কোথাও কাট করছে, করছে না, কোথাও করছে না, কোথাও করছে না। তাহলে কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে, এই গ্রাফটার ক্ষেত্রে ইনভার্স বার করা অবশ্যই সম্ভব। কিন্তু যদি দেখা যায় কোনো একটা গ্রাফ আছে এরকম, ধরা যাক এরকমভাবে গ্রাফটা দেওয়া আছে, এবার দেখ গ্রাফে যদি আমি কাঠটাকে ধরি তাহলে দেখ এটা একের বেশি পয়েন্টে কাট করবে, দুটো পয়েন্টে কাট করে যাচ্ছে। তাহলে কিন্তু এটা যখন ইনভার্স বার করতে হবে তখন ফাংশনটাকে ঠিক মতো করে ডিফাইন না করে নিলে এই ইনভার্স বার করা কিন্তু সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো নিয়ে আর খুব বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না। এবার আমরা ফার্স্টেই চলে আসছি যে ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ফাংশনের ব্যাপারটা তোরা বুঝতে পেরেছিস যে ফাংশনটাকে যখন ডোমেন থেকে তুই কোডোমেনে যাচ্ছিলি, এখন তুই কোডোমেন থেকে এখানে আসছিস, সেটাই হচ্ছে তোর ইনভার্স ফাংশনের মেইন ক্যারেক্টারটা। এবারে আমরা এখানে কি কি পড়বো, আমরা এখানে পড়বো হচ্ছে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স। এবার তাদের ক্ষেত্রেও এখন ডোমেন আর রেঞ্জ সেটটা তো জানা খুব প্রয়োজন। আর আমি এই যে রেঞ্জ সেটটা বলবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ। প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জের ব্যাপারটাকে আমি একটু পরে বোঝাচ্ছি তোদের। সাইন ইনভার্স এক্সের ডোমেন তোরা জানিস, সাইন ইনভার্স এক্সের, সাইন এক্সের ভ্যালু মানে সাইন থিটা, থিটার ভ্যালু বসানোর পরে সাইন থিটার যে ভ্যালুগুলো পাস সেটা -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে দেখ ব্যাপারটা দেখ, এগুলো ছিল থিটা, এটা ছিল সাইন থিটা, ফাংশনটা ছিল এফ অফ থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা। থিটার বিভিন্ন ভ্যালু বসিয়ে তুই এগুলো পেয়েছিলি, সাইন থিটার ভ্যালু পেয়েছিলি। এখন সাইন থিটা থেকে তুই এখানটায় আসছিস, তাহলে থিটার ভ্যালু যখন π/2 বসাচ্ছিস তখন এখানে ভ্যালু পাচ্ছিস 1। তাহলে এখন ইনভার্স ফাংশনে কী হবে, 1 বসিয়ে তুই পাবি হচ্ছে π/2, উল্টোটা। সেই জন্য এইটা কিন্তু এখন, এইটা ছিল আগে হচ্ছে রেঞ্জ সেট, ডোমেন সেট, সরি, এটা ছিল ডোমেন সেট, এটা ছিল হচ্ছে রেঞ্জ সেট। এখন যখন তুই এটাকে করছিস সাইন ইনভার্স থিটা মানে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, যখন এটাকে ইনভার্স ফাংশন করে দিচ্ছিস তখন এই রেঞ্জ সেটটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ডোমেন সেট, আর ডোমেন সেটটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি রেঞ্জ সেট, আর কিছুই না। তাই এখানে ডোমেনে আমি কিন্তু এই নাম্বারগুলোকে লিখছি -1 থেকে 1। কসের ক্ষেত্রে তোরা জানিস যে ভ্যালু -1 থেকে 1 এর মধ্যেই থাকে। ট্যানের ক্ষেত্রে যে কোনো রিয়েল নাম্বার নেওয়া যায়। কোসেক ইনভার্স এক্সে জানা আছে যে যে কোনো রিয়েল নাম্বার নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেখান থেকে -1 থেকে 1 এই ওপেন ইন্টারভালটাকে নেওয়া যাবে। ওপেন ইন্টারভাল মানে হচ্ছে -1 আর 1টাকে কিন্তু ধরছি না, এদের ভিতরকার ভ্যালুগুলো। আচ্ছা, সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে -1 থেকে 1 এর ক্লোজড ইন্টারভালটাকে নেওয়া যাবে না, বাকি সবগুলোই নেওয়া যাবে, আর এখানে সমস্ত রিয়েল নাম্বারগুলোকে নেওয়া যাবে। আচ্ছা, প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে বলি, প্রিন্সিপাল ভ্যালু এটার ক্ষেত্রে -π/2 থেকে π/2,
এটার ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু 0 টু পাই, এটার ক্ষেত্রে হচ্ছে -π/2 থেকে π/2, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল -π/2 থেকে π/2 এক্সক্লুডিং 0, 0টাকে নেওয়া যাবে না। এটা হচ্ছে 0 থেকে পাই এক্সক্লুডিং π/2, আর এটা হচ্ছে 0 থেকে পাই। এবার তোরা হয়তো যদি কখনো মানে জানতে চাস যে কেন এইরকম ব্যাপারটা ঘটলো, তাহলে তোদেরকে একটু দেখাই। আমার কাছে ক্লাস 11-এর একটা বই থেকে আমি তোদেরকে দেখাই একটু গ্রাফটা, তাহলে ভালো বুঝতে পারবি। এই দেখ, নিশ্চয় তোরা গ্রাফগুলোকে দেখতে পাচ্ছিস। এটা সাইন থিটা, এটা কস থিটা, এটা ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, এইভাবে 6টা গ্রাফ আছে। এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর তোরা। এই গ্রাফটাকে খুব ভালো করে তোরা অবজার্ভ কর। সেটা হচ্ছে তোরা যদি এই কাঠিটাকে ধরিস, তাহলে দেখ কাঠিটা এইভাবে ধরলে পরে তো দুটো পয়েন্টে কাট করে যাচ্ছে, তাহলে তো 1 1 ফাংশন থাকবে না। তাহলে এমনভাবে নিতে হবে যাতে করে 1 1 1 2 ফাংশন থাকে। তাহলে কোথা থেকে কতটা নেব? দেখ, এই -π/2 থেকে শুরু করে এই π/2 অবধি যদি আমি নিই, তাহলে এই গ্রাফটাকে কিন্তু এই কাঠিটা একটা পয়েন্টেই কাট করবে, কিন্তু এর থেকে বেশি নিতে গেলে কিন্তু মোর দ্যান 1 পয়েন্টে কাট করে যাবে। তাহলে আমাকে যদি এখানে 1 1 1 2 ফাংশনের মতো করে কনভার্ট করে নিতে হয়, তাহলে আমাকে এখানে -1 থেকে 1 অবধি এইটুকু আমাকে গ্রাফটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে -π/2 থেকে এটা কত, -π/2 থেকে π/2 অবধি হচ্ছে। এবার তোর মনে কোশ্চেন আসতে পারে, তাহলে আমি এইটুকু কেন নেবো না? অবশ্যই নিতে পারিস। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করার জন্য এটা একটা স্ট্যান্ডার্ডাইজ ফর্ম করা হয়েছে, স্ট্যান্ডার্ডাইজ ফর্মটাকে সবার জন্য সেম রাখার জন্য। তুই যদি এখান থেকে এইটুকু ইন্টারভাল বলিস, ভুল কোথাও হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা স্ট্যান্ডার্ডাইজ হলো না, সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটা কিন্তু ইউজ করা হচ্ছে, নাহলে এক একজনের এক একটা আনসার চলে আসবে। গ্রাফের একটা পার্টিকুলার টুকরো ধরে তো যেখানে সেখান থেকে করা যাবে না, কোথা থেকে টুকরোটাকে নিবি সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হয়েছে। দেখ, -π/2 থেকে π/2। এখানে দেখ, এখানে নেওয়া হয়েছে কোথা থেকে, এখানে হচ্ছে 0 টু পাই, এইটুকুকে নেওয়া হয়েছে 0 টু পাই। বুঝতে পারছিস কতটুকুকে নেওয়া হয়েছে? 0 টু পাই, এইটুকু। আচ্ছা, এটার ক্ষেত্রে এখান থেকে নেওয়া হয়, এটা থেকে নেওয়া হয়েছে হচ্ছে এই দেখ -π/2, এটা -π/2। এখান থেকে নেওয়া হয়েছে কত অবধি? এই যে π/2। কিসের ক্ষেত্রে? ট্যানের ক্ষেত্রে। তো কীভাবে ব্যাপারগুলোকে করা হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। বাকি গ্রাফগুলোর জন্য তোরা একইভাবে ব্যাপারটাকে দেখে নিস। আচ্ছা, আবার তখন এটা বলিস না, এটা তো স্যার সাইন থিটার গ্রাফ, আমি তো সাইন ইনভার্স করছি। অসুবিধা কিছুই না, যেটা এক্স অ্যাক্সিসে আছে সেই গ্রাফটাই চলে যাবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আর কিচ্ছু না। গ্রাফগুলো চলে যাবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, এইটুকুই যা চেঞ্জ হবে, আর কিছুই তো চেঞ্জ হবে না, কারণ যেটা সাইন থিটা ছিল গ্রাফটা একই থাকবে, সাইন ইনভার্স এক্সে শুধু এক্সটা চলে যাবে ওয়াই। আচ্ছা, এবার আমাদের মেনটুকু আমরা বুঝে গেলাম। এবার আমাদের কোশ্চেন দেবে এরকম, ধরা যাক আমাদের কী কী টাইপের কোশ্চেন থাকতে পারে। আমাদের প্রথমে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বার করা কোশ্চেন থাকবে, প্রিন্সিপাল ভ্যালু। তো আমাদের প্রথমে কোশ্চেন থাকছে প্রিন্সিপাল ভ্যালু বার করার জন্য। আমাদের কোশ্চেন দিল ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ কোসেক ইনভার্স 2। তো কোসেক ইনভার্স 2 এর ক্ষেত্রে আমাদেরকে প্রিন্সিপাল ভ্যালু বার করতে দিয়েছে। আর 2 কোসেক কততে হয়? আমরা জানি, এটাকে আমরা তাহলে ধরে নিচ্ছি হচ্ছে ফার্স্টে থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু হয়ে গেল 2। এবার ভাব 2 কোসেক কততে হয়? কোসেক π/6 এ হয়। এবার দেখ, থিটা ইকুয়াল টু, আমি তো পরের লাইনে তাহলে π/6 লিখবো, কিন্তু আমাকে তো প্রিন্সিপাল ভ্যালু বার করতে দিয়েছে। আমরা একটু দেখে নিই π/6 কোসেকের রেঞ্জটার মধ্যে আছে কিনা। কোসেকের রেঞ্জটা এখানে কত দেখেছিলাম? -π/2 থেকে π/2, মানে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে জিরোটাকে নেওয়া যাবে না। তো -π/2 থেকে π/2 এর মধ্যে নিলেই হবে, মানে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে। এবার তোরা এখানে ব্যাপারটা দেখ, এটা এসেছে কত? π/6, মানে হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি -90 থেকে +90 এর মধ্যে আছে, তাহলে এটাকেই নেওয়া যাবে। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে π/6। তাহলে প্রিন্সিপাল ভ্যালু হয়ে গেল কত? প্রিন্সিপাল ভ্যালু π/6। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছিস কীভাবে বার করতে হয় জিনিসটাকে। আমি তোদেরকে আর একটা অঙ্ক করে দেখাই। সেটা হচ্ছে, ভাব এরকম কোশ্চেনটা দিয়েছে, সেটা হচ্ছে tan ইনভার্স অফ -√3 ভ্যালু বার করতে দিয়েছে। আচ্ছা, একইভাবে শুরু করব। আমি এটাকে ফার্স্টে থিটা ধরে নিচ্ছি। কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ tan ইনভার্স অফ -√3। আমি এটাকে ইকুয়াল টু থিটা ধরে নিচ্ছি। লেট দিস ইকুয়াল টু থিটা, এখানে লেট ধরে নিচ্ছি। আচ্ছা,
তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হয়ে গেল -√3। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু -√3 ট্যান কততে হয়? ট্যান π/3 তে হয়, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 হলো √3। আমরা জানি ট্যান অফ -θ মানে -ট্যান থিটা, বসালাম। এই পরের স্টেপে তো থিটা ইকুয়াল টু লিখবো, লেখার আগে 100 বার একটু ভেবে নিতে হবে। কী ভেবে নিতে হবে? এটা আসছে হচ্ছে, এটা কত ডিগ্রি আসছে? -60 ডিগ্রি। এবার দেখে নিই রেঞ্জটা কী আছে আমাদের। দেখ প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ কী আছে এখানে, আছে -90 থেকে +90। এখন -60 ডিগ্রি -90 থেকে +90 ভেতরেই থাকে, তাহলে এটাই হবে ভ্যালু। তাহলে থিটা ইকুয়াল টু হয়ে গেল -π/3, এটাই হয়ে গেল প্রিন্সিপাল ভ্যালু। তাহলে প্রিন্সিপাল ভ্যালু -π/3। আশা করি এইটুকু তোরা ভালো করে বুঝতে পেরেছিস। ফাইন্ড দ্য ভ্যালু অফ cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ, এই হচ্ছে কোশ্চেনটা। তাহলে প্রথমে আমরা কি করছি, cos ইনভার্স হাফকে আমরা ধরে নিচ্ছি থিটা। তাহলে cos থিটা হয়ে গেল হাফ। এবার হাফ কততে? cos কততে? cos π/3। দেখে নেই π/3 মানে কত ডিগ্রি? π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। আমাদের রেঞ্জটা কত দেওয়া আছে? 0 থেকে, রেঞ্জটা কত দেওয়া আছে? 0 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রি। এখন 30 ডিগ্রি 0 থেকে 180 ডিগ্রির মধ্যেই পড়ে, তাহলে থিটা ইকুয়াল টু আমাদের 30 ডিগ্রি নিতে পারবো। প্রিন্সিপাল ভ্যালু, সব সময় প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে 2 sin ইনভার্স অফ হাফ। এবার 2 sin ইনভার্স অফ হাফ, বেশ, আমরা তাহলে সাইন ইনভার্স অফ হাফ নিয়ে আগে কাজ করি। আমি সাইন ইনভার্স অফ হাফকে ধরে নিচ্ছি হচ্ছে ফাই, এটা থিটা ধরেছি, এটাকে ফাই ধরলাম। তাহলে সাইন ফাই ইকুয়াল টু কত হলো? হাফ। তাহলে সাইন ফাই ইকুয়াল টু হাফ মানে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি, π/6। সাইনের রেঞ্জ তুই দেখে নিচ্ছিস -90 থেকে +90 এর মধ্যে হয়, তাহলে π/6 মানে 30 ডিগ্রি, ওই রেঞ্জের মধ্যেই পড়ে। তাহলে ফাই ইকুয়াল টু π/6 প্রিন্সিপাল ভ্যালু হিসেবে নেওয়া যেতে পারে। তাহলে এখানে ব্যাপারটা কি আসলো? তাহলে এই যে কোশ্চেনটা দেওয়া ছিল, এটা ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পারি? π/3, কারণ এটা মানেই তো থিটা, থিটা ভ্যালু কত? π/3। তাহলে π/3 প্লাস 2 ইন্টু π/6, মানে π/3 প্লাস π/3, 2π/3। বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমি একটা অন্য ধরনের সামে যাবো আবার। পরের সামটাতে আসি, দেখ পরের সামটা দেখ, সেটা হচ্ছে দেওয়া আছে tan ইনভার্স 1 প্লাস দেওয়া আছে cos ইনভার্স -হাফ প্লাস দেওয়া আছে সাইন ইনভার্স -হাফ। আচ্ছা, প্রথমে tan ইনভার্স 1টাকে আমরা কিছু একটা ধরে নিই, থিটা ধরে নিই। তাহলে tan থিটা ইকুয়াল টু কত আসবে? 1। তাহলে থিটা কততে আসে? tan π/4। এবার থিটা ইকুয়াল টু π/4 লেখার আগে একটু ভাববো, কি ভাবা যাক। এখানে দেওয়া আছে tan এর ক্ষেত্রে কি হবে রেঞ্জ? 45 ডিগ্রি হতে পারে, অবশ্যই হতে পারে, -90 থেকে +90 অবধি আছে। তাহলে আমরা থিটা ইকুয়াল টু লিখে দিলাম π/4। এবার পরেরটা আসি, cos ইনভার্স অফ -হাফ, এটাকে আমি থিটা ধরে নিলাম। তাহলে cos থিটা কত হয়ে গেল? -হাফ। তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে? -cos অফ হাফ কততে হয়? π/3। এবার cos অফ -π/3 মানে কিন্তু -cos π/3 না, কারণ cos কিন্তু মাইনাসগুলো আবার খেয়ে নেয়। তাহলে এই জিনিসটাকে এখন আমি কী করে রিসলভ করি? মাইনাসও রাখা যাবে না, তাহলে cos অফ পাই -π/3 করে দিলাম। cos 180 - θ মানে -cos θ, অলরেডি পড়েছিস ক্লাস 11। এইটুকু যদি না পড়ে থাকিস তাহলে কিন্তু খুব অসুবিধা আছে। তাহলে থিটা ইকুয়াল টু কত? 2π/3। 2π/3 মানে কত ডিগ্রি একটু ভেবে নে? 120 ডিগ্রি। এটা দেখে নিই কসেকেন্সটা, এই যে 0 to π ক্লোজ ইন্টারভাল মানে 180 ডিগ্রি নেওয়া যেতে পারে। এটা কত আসছে? 120 ডিগ্রি। তার মানে 180, 0 থেকে 180 রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে এটা চলবে না আমার। আচ্ছা, যাই হোক, এখানে থিটা ধরেছিলাম তো, এটাকে একটু ফাই ধরে নিস, একই রকম ধরলে পরে আবার অসুবিধা আছে। এটা মধ্যেখানে এগেন দিয়ে দিলাম। আচ্ছা, আবার শুরু করা যাক। এবার হচ্ছে কত আছে? সাইন ইনভার্স অফ -হাফ আছে। আচ্ছা, এটাকে আমি অন্য কিছু একটা ধরি, আলফা ধরে নিই, আলফা। তাহলে সাইন আলফা ইকুয়াল টু কত হলো? হাফ। এবার -হাফ। আচ্ছা, এবার হাফ কততে হয়? সাইন π/6 অর্থাৎ সাইন আলফা ইকুয়াল টু তাহলে কত হলো? সাইন অফ -π/6 সেটা যেতে পারে, কারণ সাইন অফ -θ মানে -sin θ। এবার একটু ভেবে নিই, এটা কত আসছে? -30। প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ চেক করা যায়, -30 নেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাবে। সুতরাং আলফা ইকুয়াল টু আসছে -π/6, সব পেয়ে গেলাম।
এবার তোকে এই অঙ্কটাকে করছি আমরা। ট্যান ইনভার্স 1 মানে কত হচ্ছে, π/4 পেলাম, cos y মানে 2π/3 পেলাম, মাইনাস π/6 পেলাম। এবার এটাকে এলসিএম করে অ্যাড তোরা করে ফেলতেই পারবি। তো এই ব্যাপারটা তোরা বুঝতে পারলি। আমি এখানে আজকে যেটা শেষ করলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ নিয়ে কীভাবে কাজ করে। এর পরের দিন আমি শুরু করব হচ্ছে বিভিন্ন ধরনের প্রপার্টি অফ ইনভার্স সার্কুলার ফাংশন, মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করব। যাই হোক, ততদিনে এইটুকু প্র্যাকটিস কর, কিছু এক্সট্রা সাম আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেইগুলোকে কমপ্লিট করবি অন্তত। পরের দিনকে আমরা স্টার্ট করবো হচ্ছে প্রপার্টি অফ ইনভার্স ট্রিগোনোমেট্রি।